ঝর্ণা দেখতে গিয়ে পর্যটকের মৃত্যু কিংবা বন্ধুদের সাথে ট্যুরে গিয়ে নিখোঁজ, এমন অনেক সংবাদই আমরা প্রায়ই দেখি। আসলে হাসি খুশি ভ্রমণের আড়ালে হঠাৎই এমন কিছু ঘটে যায় যা নিমেষেই আনন্দকে পরিণত করে বেদনায়। আজ ঠিক এমনই এক মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হলাম, যেখানে একদল বন্ধুরা মিলে একটি গুহা দেখতে বের হয়, কিন্তু সেখানেই তাদের এক বন্ধু গুহায় পড়ে গিয়ে জীবন মরণের মাঝখানে ঝুলতে থাকে। মুভিটির নাম মানজুমাল বয়েজ, যেখানে এই পুরো কাহিনীকে এমন থ্রিলিং ভাবে উপস্থাপন করা হয়েছে যা দেখলে তোমার দম বন্ধ হয়ে আসবে। তাই আর কোনো স্পয়লার না দিয়ে চলো শুরু করে আজকের এই মারাত্মক মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা এক ইন্ডিয়ান ধাবার দৃশ্য দেখতে পাই, যেখানে মানুষজন টিভি দেখতে দেখতে নাস্তা করছিল। সেই সময় এক ড্রাইভার তার বিল মেটাতে গেলে নজর পড়ে একটি পেপার কাটিং এর উপর। সেই নিউজ পেপারে তারা এমন এক নিউজ দেখতে পায় যা দেখার পর তাদের মাথা পুরোই শকড হয়ে পড়ে। তাই সবাই মিলে একটি বাসে করে তারা রওনা দেয় পাশের চার্চের দিকে। এখন কেন তারা এত অবাক হয়ে গেল আর কি বা তার রহস্য, এই সব কিছু আমরা একটু পরেই জানতে চলেছি। এর পরের সিনে আমাদেরকে নিয়ে যাওয়া হয় অতীতে। সালটা ছিল 2006। তামিলনাড়ুর পাশের এক ছোট্ট শহরে তখন একটা বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে আমোদ আর ফুর্তি করে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখছিল এক দল তরুণ, যারা ভারতের কোচি শহরের মানজুমাল নামের একটি গ্রামের বাসিন্দা। এদের মধ্যে আছে সৃজন, সুধীশ, কৃষা, কুট্টান, সুভাষ এবং আরো অনেকে, যাদের সবাইকে মানজুমাল বয়েজ নামে চেনা হয়। ওই যে পাড়া মহল্লায় কিছু যুব সংঘ আছে না, যারা পুরো মহল্লাকে মাথায় করে রাখে, ঠিক তেমনই এক গ্রুপ হলো মানজুমাল বয়েজ। সেদিন রাতে তারা সবাই মিলে সেই বিয়েতে খুব এনজয় করে। এই সব গান বাজনা, লাফালাফি আর নাচানাচি শেষ করে তারা যখন বাড়ি ফিরছিল, তখন হঠাৎই মানজুমাল বয়েজ এবং গ্রামের অন্য এক গ্রুপের মধ্যে ঝামেলা লেগে যায়। সেই গ্রামে মানজুমাল বয়েজের মতনই বিভিন্ন গ্রুপ ছিল, যারা বিভিন্ন সময় নিজেদের মধ্যে নানা ধরনের খেলার আয়োজন করত। সেই খেলায় যারা জিতত তারা বাকিদেরকে নিয়ে ঠাট্টা করত। এই বিয়ের অনুষ্ঠান শেষেও গ্রামের সেই গ্রুপের মাতাল মেম্বাররা অনেক আগের রশি টানা খেলায় মানজুমাল বয়েজের হার নিয়ে ঠাট্টা শুরু করলে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। ক্লাবের সিনিয়র মেম্বার হলো কুট্টান, আর সে এসে এই ঝগড়া থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু কেউই তার কোনো কথাতে কান না দিয়ে ঝামেলা আরো বাড়িয়ে দেয়। তখন আর কোনো উপায় না পেয়ে কুট্টান এই মারামারি থামানোর জন্য বিয়ের আসরের মধ্যেই একটা রশি খেলার প্রস্তাব দেয়। তার সেই প্রস্তাবে দুই গ্রুপ মহা আনন্দে রাজিও হয়ে যায়। তাদের মধ্যে একজন গিয়ে কোথা থেকে যেন একটা দড়িও নিয়ে আসে। এরপর সেই দড়ি বেঁধে শুরু হয় দুই পক্ষের ভীষণ টানাটানি। মানজুমাল বয়েজ এই খেলায় সর্বোচ্চ চেষ্টা করেও হেরে যায় আর মুখে চুনকালি মেখে বাড়িতে ফিরে আসে। পরের দিন মানজুমাল বয়েজেরই এক মেম্বার কৃষা তার অফিসের ছুটি নিয়ে ক্লাবের কিছু মেম্বারদেরকে নিয়ে ক্লাবে যায়, কারণ এই গ্রুপটা অনেক দিন ধরেই গোয়াতে একটা ট্যুরের প্ল্যান করছিল। কিন্তু এই ক্লাবের সব মেম্বারই প্রায় অকর্মঠ ঢাকি এবং তাদের হাতে তেমন কোনো টাকা পয়সাও নেই। ছোটখাটো কাজ করে তারা যে টাকা ইনকাম করে তার প্রায় সবই চলে যায় সিনেমা আর দারু পানি খেয়ে। তাই ক্লাবের সিনিয়র মেম্বার কুট্টানো গোয়ায় যাওয়ার প্ল্যানটি ক্যান্সেল করে দেয় এবং ট্যুরের জন্য নতুন কোনো জায়গা বেছে নিতে বলে। এরপর থেকেই তাদের মধ্যে ট্যুরের ব্যাপারে নানা সময় আলাপ আলোচনা চলতে থাকে। তারই ফাঁকে তারা ট্যুরের গাড়ি কিভাবে ম্যানেজ করবে তা নিয়েও আলাপ করে। একজন সুধীশের ছোটবেলার স্কুল ফ্রেন্ড প্রাসাদের গাড়ি ভাড়া করার বুদ্ধি দেয়, আর সুধীশও সেই প্রস্তাব লুফে নিয়ে প্রাসাদকে ফোন দিয়ে তার গাড়ি ভাড়াও করে ফেলে। যেহেতু তাদের হাতে গোয়ায় যাওয়ার মতন টাকা নেই, তাই কয়েকজন প্রস্তাব দেয় যে চলো আমরা পাশের তামিলনাড়ুরই কোদাই ক্যানেলে গিয়ে ঘুরতে যাই। গ্রুপের বেশিরভাগই এই প্রস্তাবে সায় দেয়। তবে তাদের এই আলোচনার ফাঁকেই গ্রুপের আর এক মেম্বার সুভাষ মিটিং ছেড়ে চলে যাচ্ছিল। কুট্টান তাকে থাকতে বললেও সে চলে যেতে চায় এটা বলে যে তাকে বাড়িতে থাকতে হবে। আসলে সত্য বিষয়টা ছিল সুভাষ এই ট্যুরে কোনোভাবে যেতে চাইছিল না, কারণ তার কাছে কোদাই ক্যানেলে যাওয়ার খরচ মেটানোর মতন একটা টাকাও নেই। তবে সুভাষের কপাল খুলে যায় যেদিন ট্যুরের দিন আসে। সেদিন কুট্টান সহ ক্লাবের যারা যারা ট্যুরে যাবে সবাই মিলে এক জায়গায় জড়ো হয়। ভিনেশ নামের এক মেম্বার ট্যুরের কথা তাকে না জানানোর কারণে ভীষণ রাগারাগি করে। কুট্টান জানায় নতুন করে কাউকে নেওয়ারই সুযোগ নেই, কারণ গাড়িতে মাত্র 9টা সিটই আছে। এটা শুনে ভিনেশ সেখান থেকে রেগে মেগে তখন চলে যায়। ইতিমধ্যে সেখানে প্রাসাদও তার গাড়ি নিয়ে এসে পড়েছে। সুধীশ এসে পৌঁছানোর পর কুট্টানকে জানানো হয় যে তাদের একজন মেম্বার কিছু সমস্যার কারণে আসতে পারছে না। একটা সিট খালি হওয়ার কারণেই সবাই তখন সুভাষকে ডেকে আনার প্রস্তাব দেয়। তাই কুট্টান গিয়ে সুভাষের বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে আসে আর তাকে টাকা পয়সার ব্যাপারে চিন্তা করতে নিষেধ করে, কারণ সুভাষের ভাগের খরচ তারা সবাই মিলে মেটাবে বলে কুট্টান কথা দেয়। এরপর তারা সবাই মিলে গাড়িতে উঠে যাত্রা শুরু করে কোদাই ক্যানেলের দিকে।
কিন্তু পথের মধ্যে আবারও সিজু নামের আর এক মেম্বার জোর করে গাড়িতে উঠে পড়ে, যার ফলে একজন অতিরিক্ত লোক নিয়ে তারা যাত্রাপথের দিকে যাত্রা শুরু করে। এই ট্রিপটায় পুরো বয়েজ গ্রুপ এতটাই মজা করতে থাকে যে যা মুভি না দেখলে বোঝাই যাবে না। এই সিনগুলো দেখলে তোমারও হয়তো পুরাতন দিনের কথা মনে পড়ে যাবে, যেখানে পুরো গ্রুপ মিলে কোনো এক ট্যুরে হই হুল্লোড় করে তুমি কাটিয়েছিলে। রাতের পাহাড়ি মন্দির, সেখানে পুজো করা আর সর্বশেষ গানের সিডি কিনে তা শুনতে শুনতে পৌঁছে যাওয়া। সেখানে পৌঁছে মানজুমাল বয়েজ প্রথমে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, এরপর সবাই মিলে ঘুরতে বের হয় ক্যানেলের দিকে। এই কোদাই ক্যানেলটা অনেকই সুন্দর জায়গা, সারি সারি গাছের বন, লেক আর পাহাড় মিলে খুব সুন্দর দৃশ্য এনজয় করা যায় এখান থেকে। মানজুমাল বয়েজও এই পুরো ট্যুরটি একদম ভীষণভাবে এনজয় করছিল। নিজেদের মধ্যে খুনসুটি, ফটো সেশন, বন, পাহাড় আর লেকে ঘোরাঘুরির মধ্য দিয়ে তারা পুরো দিন কাটিয়ে ফেলে। এনজয় করতে করতে তারা এটা সেটা ফেলে প্রাসাদের গাড়ির পুরো 12টায় বাজিয়ে দেয়। প্রাসাদ মুখে কিছু না বললেও বিরক্ত হয়ে সেগুলো পরিষ্কার করতে থাকে। এভাবে সেদিন তারা পুরো কোদাই ক্যানেল ঘুরে প্রচুর মজা করে। পরের দিন তাদের সবাই ফিরে যাওয়ার সময় হলে সবাই গাড়িতে উঠে বসে। হঠাৎ সুধীশ জানায় তারা একটা প্লেস মিস করে ফেলেছে। গাড়িতে এখন কমল হাসানের যেই গানটা বাজছে সেটা শুটিংই নাকি এখানে হয়েছিল। জায়গাটা একটা পাহাড়ের গুহা, যার নাম গুনা কেভ। তাদের ট্যুরের সময় পার হয়ে যাওয়ার পরেও ট্যুরের পুরো মজা মিস করতে না চাওয়ায় সবাই মিলে গুনা কেভে যাওয়ার ডিসিশন নেয়। গুনার কাছাকাছি পৌঁছানোর পর প্রথমে তারা লোকাল দোকান থেকে কিছু খাবার খেয়ে নেয়। এরপর সবাই মিলে সেই পাহাড়টা ঘুরে দেখা শুরু করে। যাই হোক, গুনার কাছে পৌঁছানোর পর তারা তাদের স্বভাব মতোই লাফালাফি নাচানাচি করতে করতে পুরো জায়গাটা ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে হঠাৎ তারা এমন এক জায়গায় পৌঁছে যেখানে অনেক বড় একটা লোহার গেট দিয়ে বন্ধ করা। সুধীশ জানায় আসল গুনা গুহা এই গেটের ওই পাশে নিচের দিকে। জায়গাটা খুবই অ্যাডভেঞ্চারাস আর একটু ডেঞ্জারাসও। এই ডেঞ্জারাস নামটা শুনেই মানজুমাল বয়েজের মাথা যেন আরো পাগলামি চেপে বসে। তাদের কথা হলো এই ভয়কে জয় করার জন্যই আমরা এখানে এসেছি। কয়েকজন যেতে না চাইলেও বাকি সবাই মিলে ভিতরে যেতে চায় তাদের অ্যাডভেঞ্চার করার জন্য। কিন্তু এত বড় লোহার গেট তারা কিভাবে পার হবে? হঠাৎ তারা দেখতে পায় গেটের এক পাশ দিয়ে কিছু গাছের শেকড় চলে গেছে, যা দিয়ে ও পাশে যাওয়া সম্ভব। তাই তারা সেখান দিয়ে উঠে গেট পার হয়ে নিচের দিকে যেতে থাকে। ধীরে ধীরে মানজুমাল বয়েজ এসে পৌঁছায় গুনা গুহার মুখে। গুহার ভেতরটা দেখতে অনেকটা পুরনো আর পাথুরে, দেখেই কেমন যেন একটা অ্যাডভেঞ্চারাস ফিল আসে। সবাই ধীরে ধীরে গুহার মধ্যে নেমে পড়া শুরু করে। গুহার মুখে ছিল তার জালি দিয়ে ঢাকা অনেক পুরানো এক কুয়া। কিছু দূর গিয়ে তারা একটা লোহার ছোট্ট ব্যারিকেডও দেখতে পায়, তবে সেটাকেও তোয়াক্কা না করে সবাই ব্যারিকেড পার হয়ে গুহার একদম ভিতরে ঢুকে পড়ে। এই গুহার ভেতরে ঢুকেই সবার চোখ যেন এক অন্য জগতে চলে যায়। চারিদিকে ভাঙা পাথরের ঢিবি, সরু পথ আর অনেক উঁচু উঁচু পাথরের ছাদ। ভিতর থেকে শোনা যাচ্ছে বিভিন্ন ইঁদুর জাতীয় প্রাণী আর পাখির ডাকাডাকি। এক কথায় পুরো গা ছমছমে আর অ্যাডভেঞ্চারাস একটা পরিবেশ। সবাই মিলে গুহার এদিক ওদিক ঘুরতে ঘুরতে তারা দুটো দলে ভাগ হয়ে যায়। এক দল গুহার ভিতরে একটি পাথরের ঢিবি দেখতে পায়। সেখানে কুট্টানা সিকসান মিলে গুহার দেওয়ালে মানজুমাল বয়েজ লেখার আইডিয়া দেয়। এই মারাত্মক আইডিয়া পেয়ে সে দেওয়ালে পেইন্ট দিয়ে লেখা শুরু করে, আর বাকিরাও গুহার আশেপাশে ঘুরতে থাকে। তবে এর পরপরই তাদের সাথে এমন এক রক্তহীন হওয়া কাহিনী ঘটে যায় যা তারা কেউই স্বপ্নেও ভাবতে পারেনি। হঠাৎ সামনের দিক থেকে সুভাষ পেইন্টিং দেখতে আসার সময় তাদের সামনে থেকে গায়েব হয়ে যায়। সবাই দেখতে পায় সুভাষ চোখের পলকে সামনে থাকা একটা সরু গর্তের মধ্যে পড়ে গেছে। প্রথমে তো মানজুমাল বয়েজের সবাই আচমকা এই ঘটনায় শক খেয়ে যায়। এরপর সবার জ্ঞান ফিরে এলে গর্তের কাছে এসে সুভাষ সুভাষ বলে ডাকতে থাকে, কিন্তু নিচের থেকে সুভাষের কোনো সাড়া পাওয়া যায় না। প্রথমে তারা ভাবে সুভাষ হয়তো তাদের সাথে প্র্যাঙ্ক করছে, তাই তারা জোরে জোরে সুভাষকে ডাকাডাকি করতে থাকে। কিন্তু হঠাৎ ভূতের মতো গর্ত থেকে শত শত বাদুড় উপরের দিকে উড়ে আসতে থাকলে এবার তারা সত্যিকার ভাবে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন গুহার বাইরে এক লোকাল লোকও সেই বাদুড়ের ওড়াউড়ি দেখে আঁচ করতে পারে যে বিশাল ভয়ানক কিছু এখানে ঘটে গেছে। ইতিমধ্যে দলের বাকিরা এসে সুভাষের ব্যাপারে জানতে পেরে তারাও ডাকাডাকি শুরু করে। কিন্তু এই গর্তটা এতটাই গভীর আর অন্ধকার যে ভিতরের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। ক্যামেরার ফ্ল্যাশ জ্বালিয়েও সবাই ভিতরে কিছু দেখার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনোই লাভ হয় না।
এই কাণ্ডে সবাই প্যানিক হওয়া শুরু হয় আর ভয়ে অনেকে কেঁদে ফেলে। তাদের পিছনে আবার অভিলাষ নামের একজন দাঁড়িয়ে মূর্তির মতন তাদেরকে দেখেই যাচ্ছিল। সুভাষকে ডাকাডাকি করার সময় তাদের পায়ে লেগে একটা পাথর সেই গর্তে পড়ে যায়, আর ওই পাথর পড়ার শব্দ তারা অনেকক্ষণ ধরে শুনতে পায়। আর এটা শুনে সবাই বুঝতে পারে যে এই গর্ত সেই গর্ত না, এই গর্তটা অনেক অনেক গভীর। দলের সবাই যেমন প্যানিক করা শুরু করে, ঠিক তেমনই পিছন থেকে অভিলাষ এসে পাগলের মতো বলতে থাকে যে সুভাষ আর বেঁচে নেই, সুভাষ মারা গেছে। আসলে সুভাষ তার কাছের বন্ধু হওয়ায় অভিলাষ অনেক শক পেয়েছিল। তাকে সামলাতে কয়েকজন মিলে তাকে এক পাশে নিয়ে যায়। এই গন্ডগোলের মধ্যে সেই লোকাল লোকটা এসে ভিতরে প্রবেশ করে। মানজুমাল বয়েজ দ্রুত উঠে সেই লোকটাকে জানায় তাদের বন্ধু এই গর্তে পড়ে গেছে। তখন লোকটা বলে সে তাদেরকে কোনো সাহায্যই করতে পারবে না। বন্ধুর কথা ভুলে তারা যেন এখনই এখান থেকে চলে যায়, আর তা না হলেও তাদের কপালেও আছে এক বিরাট বিপদ। কিন্তু মানজুমাল বয়েজ বলে ওঠে তারা নিজের বন্ধুকে ছাড়া এখান থেকে কোনোভাবেই যাবে না। তারপর তারা দলের অর্ধেক লোককে বাইরে পাঠিয়ে দেয় কারো কাছে হেল্প চাওয়ার জন্য, আর বাকিরা সেই গর্তের কাছেই অপেক্ষা করতে থাকে। যাদেরকে হেল্প চাওয়ার জন্য পাঠানো হয়েছিল তারা পাগলের মতো নিচে এসে মানুষের কাছে সাহায্য চাইতে থাকে। একজন লোকাল ব্যক্তি তাদের কথা শুনে জিজ্ঞেস করে যে তাদের বন্ধু কি ওই পাথরের গর্তে পড়ে গেছে কিনা। যখন মানজুমেলরা হ্যাঁ সুযোগ জবাব দেয় তখন সেই ব্যক্তিও বলে ওঠে এই গর্তটাকে শয়তানের রান্নাঘর বলা হয়, আর আজ পর্যন্ত এই গর্তে যারা পড়েছে তারা জীবন্ত কিংবা মৃত কোনোভাবেই ফেরত আসতে পারেনি। এই কথা শুনে মানজুমাল বয়েজরা আরো অনেক প্যানিক করতে থাকলে সেই ব্যক্তি তাদেরকে প্যানিক না করে ফরেস্ট গার্ডের কাছে যাওয়ার পরামর্শ দেয়। ওদিকে অভিলাষ তখনও সুভাষ সুভাষ করে বকেই যাচ্ছে, তাই তাকে সামলানোর জন্য দুজন থেকে বাকিরা গার্ডকে খুঁজতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা সেই চায়ের দোকানের সামনে আসে যেখানে তারা নাস্তা করেছিল। চাওয়ালার কাছে তারা গার্ডের সন্ধান চাইতে থাকলে সে তাদেরকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। যখন তারা সুভাষের গর্তে পড়ে যাওয়ার কথা বলে তখন চাওয়ালা সাথে সাথে তাদেরকে গ্রামে ফিরে যেতে বলে। কিন্তু সিকশান অনেক বেশি অনুরোধ করতে থাকায় চাওয়ালার মেয়ে পরামর্শ দেয় যে পুলিশের কাছে যাওয়ার জন্য। তখন সিকশান পুলিশের কাছে যাওয়ার জন্য গাড়ির দিকে যায়, আর সুধীশ চাওয়ালাকে গুহার ভিতরে তার সাথে যাওয়ার জন্য অনুরোধ করে। চাওয়ালা অনেক আকুতি মিনতির পর রাজি হয়, কিন্তু সে গুহার ভিতরে যাওয়ার আগে সুধীশের হাতে এক গাদা লেবু ধরিয়ে দেয়, আর এই লেবু হাতে থাকলে কোনো অশুভ আত্মা তাদেরকে কিছুই করতে পারবে না। এদিকে বাকিরা সেই লোকাল লোকটাকে অভিলাষের সাথে রেখে দিয়ে আবারও গুহায় চলে যায়। অন্যদিকে সিকশান দ্রুত প্রাসাদকে ডেকে তুলে গাড়ি চালিয়ে পুলিশ স্টেশনের দিকে রওনা দেয়। এদিকে বাকিরা সেই চাওয়ালাকে নিয়ে গুহার ভিতরে গিয়ে দেখতে পায় গর্তের ভিতর থেকে এখনো সুভাষের কোনো সাড়া শব্দই পাওয়া যাচ্ছে না। চাওয়ালা সবার হাতে লেবু দিয়ে গর্ত থেকে দূরে সরে যেতে বলে। এর কিছুক্ষণ পর হঠাৎ উপর থেকে তারা মেঘের ডাক শুনতে পায়, আর তাদের উপর গাছের পাতাগুলো ঝরতে শুরু করে। এরপর এই ভয়ানক পরিস্থিতিতে মরার উপরে খরার ঘা হয়ে নেমে আসে বৃষ্টি। বৃষ্টি মানে এখানে ঘোর বিপদ, কারণ গর্তে যদি পানি ঢোকা শুরু করে তাহলে সুভাষের যে কি হবে তা তারা চিন্তাই করতে পারছে না। এদিকে প্রাসাদ, সিকশান আর বাকি আরো দুজন কোনোভাবে বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছে যায়। স্টেশনে ঢোকার পরেই প্রথমে হাবিলদার মনে করেছিল এরা হয়তো নেশা টেশা করে সেখানে ঢুকে পড়েছে, কিন্তু কাকতে মিনতি করে তাদের ফ্রেন্ডের কথা বলতে থাকার পর একজন হাবিলদার তাদের কথা শোনে। যখন তারা বলে সুভাষ গুনা কেভের গর্তে পড়ে গেছে তখন সেই হাবিলদার চোখ কপালে উঠে যায়। তিনি জানান এই গর্তটাকে শয়তানের রান্নাঘর বলা হয়। অনেক বছর আগে এখানে এক সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজাও পড়ে গিয়েছিল। পুরো পুলিশ ফোর্স আর গ্রামবাসীরা মিলেও তার একটা হাড্ডিও এনে দিতে পারেনি। তাদের কেউই এই 900 ফিটের মতন গর্তে নামার সাহসই পায়নি, যেখানে একটা হাড় এনে দিলে তখনকার সময়ের 15 লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। হাবিলদারের মুখে সব কথা শুনে মানজুমাল বয়েজরা আরো বেশি ভেঙে পড়ে। এদিকে সেই থানার পুলিশ ইন্সপেক্টর এসে আবার তাদেরকেই লাঠি পেটা শুরু করে দেয়। তার ধারণা এরা নিজেদের বন্ধুকে মার্ডার করে গর্তের নাম দিয়ে যাচ্ছে। মানে বুঝতেই পারছো কি ভয়ানক এক পরিস্থিতি। ইন্সপেক্টর তাদের সবার নামেই এফআইআর লেখার আদেশ দেয়। তারা এত করে সত্য কথা বলতে থাকলেও তাদের কোনো কথাই ইন্সপেক্টরের কানে যায় না। ওদিকে গুহার ভিতরে বাকিরা দেখতে পায় সেই গর্তের মধ্যে অনবরত পানি ঢোকা শুরু হয়ে গেছে।
তাই তারা অনেক রিস্ক নিয়ে কোনোভাবে সেই গর্তের পানি আটকাতে শুরু করে, কিন্তু অনেক চেষ্টা করেও তারা এই পর্যায়ে এসে ব্যর্থ হয়। পরক্ষণে সেই ফরেস্ট গার্ড এসে তাদের সবাইকে গুহা থেকে সরে যেতে বলে, কিন্তু তারা বলে আমরা কেউই আমাদের বন্ধুকে ছাড়া এখান থেকে যেতে পারবো না। ফরেস্ট গার্ডের নিষেধ অমান্য করে কুট্টান পাগলের মতন পানি আটকানো শুরু করে, আর সুধীশ তো পুরোই প্যানিকড হয়ে গিয়ে সেই গর্তে ঝাঁপ দিতে যায়। এদিকে পুলিশ স্টেশনে অনেক মার খাওয়ার পর অবশেষে মাঞ্জুমেলরা ইন্সপেক্টরকে তাদের কথা বোঝাতে সক্ষম হয়। ইন্সপেক্টর হাবিলদার রামাইয়াকে তাদের সাথে সেই গুহায় যেতে বলে। সেই কথা অনুসারে যাবার পথে মাঞ্জুমালরা দেখতে পায় হাবিলদারের মধ্যে এই সিচুয়েশন বোঝার কোনোই লক্ষণ নেই। সে এমন ভাব নিচ্ছে যেন কিছুই ঘটেনি। এছাড়াও পথের মধ্যে রামাইয়া তার জন্য তাদেরকে ড্রিঙ্কস আর সিগারেট নিয়ে আসতে বলে। সেগুলো আনার সময় মাঞ্জুমেলরা আবার একটা ঝামেলায় পড়ে যায়। অবশেষে সেগুলো আনার পরেও রামাইয়া যখন প্রসাদকে গাড়ি ধীরে ধীরে চালাতে বলে, তখন প্রসাদ কিছুটা হতাশ হয়ে বলে, স্যার আপনি আমাদের সাথে এমন করছেন কেন? সুভাষ সেই গর্তে পড়ে আছে, অনেকক্ষণ হয়ে গেছে, প্লিজ আমাদেরকে সত্যিকারভাবে হেল্প করুন। তখন রামাইয়া বলতে থাকে, তোমাদের ওখানে গিয়ে আমার কোনো লাভ নেই, কিন্তু ডিউটির কারণে আমাকে যেতে হচ্ছে। তোমাদেরকে তো আগেই বলেছি ওই গর্ত থেকে তোমার বন্ধু আর কিছুতেই ফিরছে না। এদিকে রামাইয়া অবশেষে হেলে দুলে সেই গুহায় তাদের সাথে গিয়ে হাজির হয়। মাঞ্জুমেলরা তাকে যতই তাড়া দিচ্ছিল সে ততটাই স্লো হয়ে হাঁটছিল। শেষে গুহার ভিতরে পৌঁছানোর পর সে তাদের কাছ থেকে টর্চ নিয়ে কিছুক্ষণ সুভাষকে ডাকাডাকি করে। কোনো উত্তর না পেয়ে তারপর সে বলে ওঠে, না এখানে থেকে আর কোনো লাভ নেই, তোমরা আমাকে স্টেশনে পৌঁছে দাও। কিন্তু প্রসাদ বলে সে এখানে সুভাষকে রেখে তার গাড়ি কোনোভাবেই চালাবে না। তখন রামাইয়া খেপে গিয়ে প্রাসাদকে থাপ্পড় মারলেও সেই চাওয়ালা বলে, স্যার এরা তো আমাদের গ্রামে বেড়াতে এসেছে, বিপদে আমরা সাহায্য না করলে এদেরকে কে করবে? ফরেস্ট গার্ড ভেলুয়াদম আর ডমিনিক নামে সেই লোকাল লোকটাও তাদের এই কথায় সাপোর্ট দেয়। তাই রামাইয়াও বাধ্য হয়ে বৃষ্টি থামা অবধি সেখানে অপেক্ষা করতে থাকে। এদিকে বৃষ্টি থামার পরেও সে এই গর্তে নামার কোনো উপায় দেখতে পায় না। এসব দেখে সেই লোকাল লোকটাও তাদেরকে বলে, স্যার ঠিকই বলছে, এখানে থেকে আসলেই লাভ নেই। যদিও এখন রামাইয়া তাদেরকে দেখে দয়া হচ্ছিল, কিন্তু আসলেই তার কিছুই করার নেই। মাঞ্জুমালরা সবাই সেই গর্তের পাশে বসে পাগলের মতন কান্না করছিল। এভাবে সুভাষকে ফেলে রেখে গেলে সুভাষের মাকে তারা কি জবাব দেবে? এর পরের সিনেই আমরা জানতে পারি আসলেই সুভাষ ওই গর্তে পড়ার পর কি হয়েছিল। সুভাষ এই গর্তে পড়ে এতটাই গভীরে চলে গিয়েছিল যা অকল্পনীয়। তবে সুভাষ আসলে সেই গর্তের একবারে নিচে পড়ে যায়নি। সে গর্তের ঢালে ধাক্কা খেতে খেতে একটা পাথরের উপর গিয়ে পড়েছিল, আর তার পুরো শরীর সেই পাথরের কিনারায় ঝুলছিল। সে পড়ার সময় এত বাড়ি খেয়েছে যে তার পুরো শরীর একদম জখম হয়ে আছে, আর এই অবস্থাতে যদি সে এক চুলো নড়ে তাহলে চিরতলের জন্য এক অতল গহ্বরে সে হারিয়ে যাবে। এদিকে সুভাষের জ্ঞান ফিরে আসার পর কাদামাখা অবস্থায় সে পাথরের উপর থেকে চিৎকার করতে শুরু করে। সেই সময়টায় সিকসান গর্তের আশেপাশে বসে সুভাষকে ডাকাডাকি করছিল। ঠিক তখনই সুভাষের সেই চিৎকারের ক্ষীণ আওয়াজ এসে কানে লাগে সিকসানের। সাথে সাথে সে বাকিদের জানালেও বাকিরাও সুভাষের আওয়াজ শুনতে পায়। বন্ধু এখনো বেঁচে আছে দেখে সবাই যেন তাদের প্রাণ ফিরে পায় আর আনন্দে কান্না করতে থাকে। তবে এই আনন্দকে তারা এখন উপভোগ করতে পারছে না। তবে এই আনন্দকে তারা তখনই উপভোগ করতে পারবে যখন সবাই তাকে নিয়ে উপরে আসতে সক্ষম হবে। এদিকে সুভাষের জীবিত থাকার প্রমাণ পাওয়ার পর তারা পুলিশকে কনভিন্স করে সেখানে ফায়ার সার্ভিসের রেস্কিউ টিমকে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের সাথে সেখানে একজন সিনিয়র ইন্সপেক্টরও আসে। সে আবার ফায়ার সার্ভিসের কর্মীদের গুহার ভিতরে ঢুকে জাস্ট ফর্মালিটি সেরে চলে আসতে বলে। মানে এখানে কারোরই বিশ্বাস নেই যে ওই শয়তানের রান্নাঘর থেকে কেউ ফেরত আসতে পারে। যাই হোক, সেখানে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা ভিতরে গিয়ে প্রথমে গুহার মধ্যে রশি ফেলে। রশি ফেলে তারা সেই রশিটাকে নাড়িয়ে সুভাষকে ডাকতে থাকে, কিন্তু তাতে কোনোই লাভ হয় না। এদিকে সন্ধ্যা হয়ে আসায় মাঞ্জুমেল বয়েজরাও অস্থির হয়ে ওঠে। তারা ফায়ার সার্ভিসকে একজনকে ভিতরে পাঠিয়ে দেখার অনুরোধ করে। প্রথমে পুলিশ তাদের কথায় কান্না দিলেও লোকালরা এসে বোঝায় যে এখানে রশি ফেলে কোনো লাভই নেই, কারণ এই গর্তটা সোজা না, বরং এবড়ো থেবড়ো। তাই ভিতরে একজনকে পাঠানোই হবে সবচেয়ে ভালো উপায়। তখন পুলিশের সেই ইন্সপেক্টর লোকালদের কথায় ভেতরে একজন রেস্কিউয়ারকে পাঠানোর আদেশ দেয়, কিন্তু তাতে আবার বেঁকে বসে ফায়ার সার্ভিসের কর্মীরা। গর্তের পুরানো ইতিহাসের কারণে প্রাণের ভয়ে কেউ সে গর্তে নামতে চাইছে না। এছাড়াও এত নিচে অক্সিজেনের লেভেল অনেক লো হতে পারে।
তাই কেউই তার জীবনের রিস্ক নিতে চাইছে না। শেষমেশ পুলিশ গ্রামের কাউকে ভিতরে পাঠানোর কথা ভাবে, কিন্তু গ্রামের কেউ এই রিস্কি মিশনে যেতে চায় না। এমনকি যেই ব্যক্তি প্রায় 50টা মার্ডার ও অ্যাক্সিডেন্টের স্থান থেকে ডেড বডি তুলেছিল সেও এই কাজ করতে রাজি হয় না। ভাইরে ভাই, জাস্ট চিন্তা করো কি মারাত্মক অবস্থা। এই সব কাহিনী শোনার পর বাধ্য হয়ে রেস্কিউ অভিযান থামিয়ে দেওয়ার কথা ভাবে পুলিশ ইন্সপেক্টর। কিন্তু এভাবে জীবিত বন্ধুকে ফেলে তো আর মানজুমাল বয়েজ সেখান থেকে চলে যেতে পারে না। তাই এবার তাদের মধ্যে থেকে এগিয়ে আসে কুট্টান আর বলে, কেউ না গেলে আমি যাব আমার বন্ধুকে বাঁচাতে। আসলে তার মনে ভেসে উঠেছিল ছোটবেলার কথা, যখন সুভাষ তাদের সাথে নদীতে সাঁতার কাটতে গিয়ে ডুবে যাচ্ছিল। তখন এই কুট্টানি সুভাষকে সেদিন বাঁচিয়েছিল। তাই এবারও সেই দায়িত্বটা কুট্টান নিতে চায়। পুলিশ আর ফায়ার সার্ভিসের লোকেরা ভিতরে থাকা বিপদের কথা বলে তাকে বারবার নিষেধ করতে থাকে, কারণ একজন তো অলরেডি ভিতরে পড়ে আছে, আর আরো একজন যদি ভিতরে চলে যায় তাহলে উপরের থেকে তাদের উপর ব্লেম আসবে। কিন্তু সেই চাওয়ালা আর লোকালদের সাপোর্টে অবশেষে পুলিশ আর ফায়ার সার্ভিস তাদের এই মিশনে রাজি হয়। এর ফলে কুট্টানের কোমরে রশি বেঁধে আর মাথায় টর্চ যুক্ত হেলমেট লাগিয়ে দেওয়া হয়। তারপর ফায়ার সার্ভিসের লোকেরা ধীরে ধীরে তাকে ভেতরে নামাতে শুরু করে। দুপাশে লোহার রড গেড়ে কপি কলের রশি লাগিয়ে ধীরে ধীরে কুট্টানকে নিচে নামানো হয়। বাইরে দাঁড়িয়ে থেকে মানজুমেলরা তার জন্য প্রার্থনা করতে থাকে। কুট্টান এই ঘুষঘুটে অন্ধকারের মধ্যে ধীরে ধীরে গর্তের গভীরে নেমে সুভাষকে ডাকতে থাকে। এই গর্তটা পুরোপুরি এবড়ো থেবড়ো হওয়ার কারণে কিছু দূর গিয়ে কুট্টান আটকে যায়। তখন সে নিচে থেকে চিৎকার করে রশি লুজ করতে বলে। ফায়ার সার্ভিসের লোকেরা কুট্টানের ভাষা না বোঝায় সুধীশকে এগিয়ে এসে তার সাথে কথা বলতে বলে। সুধীশ চিৎকার করে কুট্টানকে জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা। তখন কুট্টান জানায় সে ঠিক আছে, কিন্তু এই গর্তটা অনেক স্লিপারি এবং এবড়ো থেবড়ো। তার উপরে সুভাষকে কোথাও দেখা যাচ্ছে না, কারণ সে হয়তো অনেক নিচে পড়ে গেছে। এরপর কুট্টানের রশি লুজ করার পর সে পাথরের সরু রাস্তা পার হয়ে আবারও নিচে নামতে থাকে। এদিকে ফায়ার সার্ভিসের লোকেরাও ধীরে ধীরে তাদের রশি ডাউন করতে থাকে। এভাবে কয়েক জায়গায় কুট্টানকে থেমে থেমে আঁকা বাঁকা সরু পথ পার করতে হয়। কিছুদূর নামার পর কুট্টানকে প্রায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলের একটি ঢাল পার হতে হয়। সেটা পার করার পর কুট্টান আরো কিছু দূর নামে, কিন্তু হঠাৎ উপর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশকে জানায় তাদের নিয়ে আনা রশি শেষ হয়ে গেছে। তখন পুলিশ নতুন রশি আনতে বললে ফায়ার সার্ভিস জানায় কুট্টান প্রায় 120 ফুট নিচে নেমে গেছে। এর চেয়ে বেশি নিচে নামলে অক্সিজেন লেভেল লো হতে পারে। এই কথা শুনে পুলিশ তখন কুট্টানকে উপরে তোলার নির্দেশ দেয়। উপর থেকে সুধীশ চিৎকার করে কুট্টানকে এই কথা জানালে কুট্টান বলে এত দূরে এসে সে আর ফেরত যেতে চায় না, কারণ এখান থেকে সে সুভাষের চিৎকার স্পষ্ট শুনতে পাচ্ছে, কারণ সুভাষ হয়তো আরেকটু নিচেই আছে। কিন্তু তবুও ফায়ার সার্ভিস রশি টানা শুরু করলে কুট্টান এবার রেগে গিয়ে বলে, আর একবার যদি তোরা আমার দড়ি টানিস তাহলে আমি আমার মাজা থেকে রশি খুলে ফেলবো। ভাইরে ভাই, একেই বলে আসল বন্ধু, যে নিজের জীবনের তোয়াক্কা না করে তাকে বাঁচাতে চায়। যাই হোক, কুট্টানের এমন দৃঢ় কথা শুনে ফায়ার সার্ভিস বাধ্য হয় নতুন দড়ি আনার জন্য, আর সেটা জোড়া লাগিয়ে আবারও কুট্টানকে নিচে নামানো হয়। এবার আরো কিছু দূর নেমে কুট্টান এদিক ওদিক টর্চ মেরে হঠাৎ পাথরের ঢালে ঝুলতে থাকা সুভাষকে দেখতে পায়। সাথে সাথে কুট্টান চিৎকার করে সুধীশকে জানায় যে সে সুভাষকে দেখতে পাচ্ছে। মানজুমাল বয়েজ এই কথা শুনে খুশিতে লাফিয়ে ওঠে, আর তারা সবাই গর্তের মুখে গিয়ে কুট্টানের কথা শুনতে চায়। এরপর কুট্টান নামতে নামতে অবশেষে সুভাষের কাছে এসে পৌঁছায়। সে চিৎকার করে জানিয়ে দেয় যে সুভাষকে সে পেয়ে গেছে। এরপর ফায়ার সার্ভিসের লোকেরা উপর থেকে জানতে চায় গর্তে নামার আগে তাকে সুভাষকে বাঁধার যে গিট শেখানো হয়েছিল তা তার মনে আছে কিনা, কিন্তু কুট্টানের এই গিটের কথা মনেই ছিল না। তাই সে নিজের মতন একটা গিট দিয়ে সুভাষকে বাঁধতে শুরু করে। ওদিকে হঠাৎ করেই এই অবস্থায় সুভাষ তার জ্ঞান ফিরে পায়, আর জ্ঞান ফিরে পেয়ে সে কুট্টানের গলা চেপে ধরে। এই আকস্মিক কাণ্ডে কুট্টান ভয় পেয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে যে অধিক ট্রমায় থাকার কারণে সে কুট্টানকে চিনতে পারেনি। তবে এই ধাক্কার জন্য তারা দুজনে ওই পাথর থেকে পড়ে যেতে থাকে, আর উপরে থাকা লোকজন হঠাৎ তাল সামলাতে না পেরে দড়ি ছিঁড়ে দেয়। হঠাৎ এই টান খেয়ে সবাই প্রায় গর্তের মুখে পড়ে যাচ্ছিল,
কিন্তু ঠিক তৎক্ষণাৎ সাথে সাথে পুলিশ আর মাঞ্জুমাল বয়েজের বাকিরা এসে সেই রশি টানা শুরু করে। ওদিকে কুট্টানো কোনোভাবে ঝুলতে ঝুলতে সুভাষকে ধরে ফেলে। তার ভাগ্য অনেক ভালো ছিল যে সে সুভাষকে নিজের সাথে বেঁধে নিতে সক্ষম হয়েছিল। কুট্টান সুভাষকে কোনোভাবে আঁকড়ে ধরার পর জানায় সে সুভাষকে ধরতে পেরেছে। এবার কুট্টানের কাছ থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পর ফায়ার সার্ভিস এবং মাঞ্জুমেল বয়েজরাও রশি টানা শুরু করে। এই রশি টানার অভিজ্ঞতা তাদের অনেক আগে থেকেই ছিল, কিন্তু আজ যে কারণে তারা রশি টানছে তা যেন হার মানায় সব কল্পকাহিনীকে। সবার প্রচেষ্টায় কুট্টান আর সুভাষ এবার ধীরে ধীরে উপরে আসতে শুরু করে। অনেক আঁকাবাঁকা ঢাল কুট্টান কোনোভাবে পার হয়ে আসতে সক্ষম হয়, কিন্তু গর্তের মুখের একদম কাছাকাছি যেই সরু পথটা আছে সেখানে এসে তারা আটকে যায়। মাঞ্জুমাল বয়েজ নিজেদের পুরো জোর লাগিয়ে টানতে থাকে, কিন্তু গর্তে থাকা কুট্টান আর সুভাষ পাহাড়ের ডালে বাড়ি খাওয়া ছাড়া আর কিছুই হয় না। কয়েকবার টেনে তুলতে গেলেই প্রতিবারই কুট্টানের মাথায় আঘাত লাগে। এই কাণ্ড দেখে মাঞ্জুমাল বয়েজ এবার হতাশ হয়ে পড়ে। এত দূরে এসে এভাবে বিফল হবে ভাবতেই সবার মন যেন ভেঙে যাচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ গুহার ভিতরে প্রবেশ করে বাইরে থাকা ফ্রেন্ড অভিলাষ। সে সবাইকে রশিটাকে একবার লুজ করে টান দিতে বলে। তার কথা মতো এভাবে টান দেওয়ার সাথে সাথে সুভাষ আর কুট্টান সেই ঢালটাও পার করে ফেলে। আর অবশেষে কুট্টান এবং সুভাষ সেই শয়তানের রান্নাঘর থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। এমন অকল্পনীয় দৃশ্য দেখে সেখানকার সবাই একই সাথে হতবাক আর উল্লাসে ফেটে পড়ে। তবে তারা এক মুহূর্ত দেরি না করে তাকে হসপিটালে নেওয়ার কাজ শুরু করে দেয়। এত বছর ধরে যা পুরো দেশের মানুষ করতে পারেনি আজ তা করে দেখালো ছোট্ট এক গ্রামের কয়েকজন দুরন্ত যুবক। তাদের মধ্যে কেবল ভালোবাসা ও বন্ধুত্বের সর্বোচ্চ টান থাকার কারণেই এমন অসম্ভবকে তারা সম্ভব করে নিয়েছিল। এই সুভাষকে নিয়ে ফেরার পথে গ্রামবাসীরা তাকে দেবতার সাথে তুলনা করতে থাকে, কারণ ওখান থেকে ফিরে আসা একমাত্র মানব হলো এই সুভাষ। যাই হোক, এরপর সুভাষকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। আর সুভাষের প্রাথমিক চিকিৎসার পর ডক্টর জানায় যে ওর বড় কোনো ক্ষতি না হলেও মানসিক ট্রমায় সে বিপর্যস্ত, তাই দ্রুত তাকে বড় কোনো হসপিটালে ভর্তি করা দরকার। কিন্তু এর জন্য আগে তাদেরকে পুলিশি ঝামেলা শেষ করতে হবে। তবে হসপিটালের ডক্টর তাদেরকে পুলিশি ঝামেলা শেষ করতে সাহায্য করার কথা দেয়। মাঞ্জুমেল বয়েজ অবশেষে ডাক্তারের সাহায্যে পুলিশি ঝামেলা কাটিয়ে তাদের বন্ধুকে নিয়ে আসে। এই আশ্চর্যজনক ঘটনা পুরো তামিলনাড়ুতে ছড়িয়ে পড়লে বিভিন্ন নিউজ মিডিয়া তাদেরকে এসে ঘিরে ধরে। সব ঝামেলা শেষ করে এসে তারা সুভাষকে হসপিটালে ভর্তি করিয়ে সুভাষের মাকে খবর দেয়, কিন্তু তারা আসল সত্যটা তার মায়ের কাছে গোপন করে। জাস্ট এটাই বলে যে সুভাষ একটা কুয়ায় পড়ে গিয়েছিল। সুভাষের মা হসপিটালে গিয়ে সুভাষের এই অবস্থা দেখে কুট্টানকে অনেক বকাবকি করে, কিন্তু সে তো আর জানতো না এই কুট্টানের জন্যই তার ছেলে ফিরে এসেছে। এরপর সুভাষের চিকিৎসার খরচ মাঞ্জুমাল বয়েজরা নিজেদের পকেট থেকেই দেয়। অবশেষে সুভাষ কিছুটা রিকভারি করে হসপিটাল থেকে বাসায় ফিরে আসে, কিন্তু তবুও প্রতি রাতে সেই গর্ত তার মনে দুঃস্বপ্ন হয়ে আসে। তাই এর জন্য তাকে মানসিক ডাক্তারও এবার দেখাতে হয়। কিছুদিন কেটে যাওয়ার পর সুভাষ ধীরে ধীরে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে থাকে। মাঞ্জুমেল গ্রামের সবাই সেই আসল সত্যটা জানতে পারে তখনই, যেটা আমরা মুভির প্রথমে দেখেছিলাম। আসলে ওদিনই সেই ট্রাক ড্রাইভার পেপার কাটিংয়ে এই অলৌকিক ঘটনার পুরো কাহিনী জানতে পেরেছিল। তাই সে সবাইকে নিয়ে চার্চে জড়ো হয় আর সবাইকে এই কথা জানিয়ে দিলে সুভাষের মা কুট্টানের কাছে ছুটে যায়। না জেনে কুট্টানকে এত বকাবকি করার জন্য তিনি ক্ষমা চান আর কুট্টানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর কুট্টানও মাঞ্জুমেলের সবার কাছে একজন হিরো হয়ে ওঠে। মাঞ্জুমাল বয়েজ শুধুমাত্র তাদের মনোবল আর বন্ধুর প্রতি ভালোবাসার জন্যই এই অসাধ্য সাধন করতে পেরেছিল। বন্ধুত্বের এই কমিটমেন্টটা যে মিরাক্কেলকেও হার মানাতে পারে তা তাদের দেখলেই সহজে বোঝা যায়। আর এভাবেই তারা শুধুমাত্র বন্ধুত্বের জোরেই প্রাণ বাঁচিয়ে নেয় তাদের বন্ধুর। ঠিক এভাবেই এই অসাধারণ অ্যাডভেঞ্চারাস মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সেই সাথে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।